ট্রান্সফার মার্কেট কি বলছে মোহনবাগানের প্লেয়ার আসা যাওয়া নিয়ে সেটা নিয়ে আলোচনা করে নেব। আগামীকাল মোহনবাগানের সেমিফাইনাল ম্যাচ রয়েছে গোয়ার বিরুদ্ধে, সেখানে ফার্স্ট 11 কী হতে পারে সেটা নিয়ে আলোচনা করে নেব। এআইএফএফ ভয়ঙ্কর ডিসিশান নিয়েছে, তার ফলে বিশ্ব ফুটবলে এআইএফএফ একটা মজার বা সার্কাসের কারণ হয়ে দাঁড়িয়েছে, সেটা নিয়ে আলোচনা করব। এই সব কিছু মিলিয়েই আজকের ভিডিও। প্রথমে চলে আসি এআইএফএফের সার্কাসটা নিয়ে। এআইএফএফ যে কী ধরনের সার্কাস করে আপনারা জানেন এবং খবরটা আশা করি আপনারা অনেকেই পেয়েছেন যারা ফুটবলের নিউজ ফলো করেন। আমি প্রথমে কালকে ভেবেছিলাম এই খবরটা দেবো না, তারপরে এই খবরটা মনে হলো দেওয়াটা উচিত, তাই দিচ্ছি। যারা যারা জানেন না তাদের জন্যই। এআইএফএফ আই লিগের চ্যাম্পিয়ন চার্চিল ব্রাদার্সকে ঘোষণা করে দিয়েছিল, প্রাইজ ডিস্ট্রিবিউশন করা হয়ে গিয়েছিল। ঠিক তার আগের মুহূর্তে বা সেই সময়ে একটা মেল আসে সিএসের তরফ থেকে বা ক্যাশ, যেটা হচ্ছে ফুটবলের আলটিমেট বডি, যাতে ডিসিশন মানতেই হয় আর কি, খানিকটা ফুটবলের সুপ্রিম কোর্টের মতো। তারা এটাতে স্টে অর্ডার দিয়েছে, বলেছে চার্চিল ব্রাদার্সকে এক্ষুনি চ্যাম্পিয়ন ঘোষণা করা যাবে না, কিন্তু অলরেডি এআইএফএফ প্রাইজ দিয়ে দিয়েছে। এখন এআইএফএফ বলছে চার্চিল ব্রাদার্সকে তারা বলবে প্রাইজটা যেন ফেরত দিয়ে দেয়, ট্রফিটা যেন ফেরত দিয়ে যায়। তো এর থেকে হাস্যকর বিষয় আর কিছু হতে পারে বলে আমার ধারণা নেই, এবং আমার প্রথম থেকেই ধারণা ছিল যে ইন্টারকাশি ছাড়বে না। ইন্টারকাশির যথেষ্ট সোর্স আছে। ইন্টারকাশি কিন্তু একটা ফ্র্যাঞ্চাইজি টিম, তাদের ক্যাশেও বা ক্যাশের উকিলের সাথেও যোগাযোগ রয়েছে, সেখান থেকে তারা ভালো মানের উকিল দিয়ে বা অভিজ্ঞ উকিল দিয়ে ক্যাশে লড়তে পারবে, সেই ক্ষমতাটা তাদের ছিল, এবং তারই ফলশ্রুতি বলতে পারেন আপাতত স্টে অর্ডার হয়েছে। এরপরে কি হবে কেউ জানে না। ক্যাশ একটা অর্ডার দেবে, ফাইনালি তারাই ডিসাইড করবে যে ইন্টারকাশি চ্যাম্পিয়ন হবে না চার্চিল ব্রাদার্স চ্যাম্পিয়ন হবে। তো তারপরে তারা ডিসিশনটা জানাবে এবং সেটা এআইএফএফকে মানতে হবে। তো এআইএফএফের ফালতু কথা নিয়ে সময় নষ্ট করে কোনো লাভ নেই। আমরা এবার চলে আসি আগামীকালের ম্যাচে। আগামীকালের ম্যাচে মোহনবাগানের ফার্স্ট 11 কীরকম হতে পারে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় না যে ফার্স্ট 11-এ কোনো রকম চেঞ্জ হতে পারে। আগের ম্যাচে যে ফার্স্ট 11 নেমেছিল, এই ম্যাচেও আশা করা যায় মোহনবাগান সেই ফার্স্ট 11ই নামাবে, কারণ ওটাই মোহনবাগানের বলতে পারেন সব থেকে বেটার 11 বা বেস্ট 11। তো চোট আঘাতের কোনো সমস্যা না থাকলে আশা করা যায় যে ওই 11ই খেলতে নামবে। গতকালের ভিডিওতে অলরেডি বলে দিয়েছি যে মোহনবাগানের বিরুদ্ধে গোয়ার কোন কোন প্লেয়ার বা কীরকম খেলতে পারে, কোন কোন প্লেয়ার এফেক্টিভ হতে পারে, সব কিছু নিয়েই আলোচনা করেছি। তার মধ্যে আরও কয়েকটা বিষয় যোগ করতে চাই। একটা হচ্ছে ব্রাইসন, কারণ আপনারা জানেন যে মোহনবাগান যে প্রথম ম্যাচটা হেরেছিল গোয়ার কাছে, সেটাতে কিন্তু ব্রাইসনের একটা বিশাল বড় ইম্প্যাক্ট ছিল, এবং ব্রাইসনের ইম্প্যাক্টের কারণেই মোহনবাগান ম্যাচটা হেরেছিল। তো ব্রাইসন একটা ইম্পর্টেন্ট প্লেয়ার হতে চলেছে অবশ্যই যদি খেলে। এছাড়া বোরহা হেরেরার কথাটা আমি বলতে ভুলে গেছিলাম। বোরহা কিন্তু একটা ডেঞ্জারাস প্লেয়ার, এবং পেনাল্টি বক্সের বাইরে থেকে ও কিছু শট নেয়, সেই শটগুলো কিন্তু অসাধারণভাবে কিছু গোলও করে। সেই শটগুলো যে শুধু সবই বাইরে দিয়ে চলে যায় বা অ্যাটেম্প হয় সেটা নয়, কিছু ক্ষেত্রে কিন্তু এটা খুব সুন্দর গোল হয়। তাই বোরাকে শট নিতে দেওয়া যাবে না পেনাল্টি বক্সের বাইরে থেকে। তবে গোয়ার একটা সুবিধে আছে, গোয়া যদি সুপার কাপ জেতে তাহলে গোয়া এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে যাবে, চ্যাম্পিয়ন্স লিগ 2। আবার মোহনবাগানও যদি সুপার কাপ জেতে তাহলেও গোয়াই চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলতে যাবে। এটাই হচ্ছে মজার, কারণ দুটো স্লট পেলে তো একসঙ্গে মোহনবাগান দু জায়গায় দুভাবে খেলতে পারবে না, দুটো টিম তো নয়। তো সেক্ষেত্রে লিগ টেবিলে যে সেকেন্ড ছিল গোয়া, সে পৌঁছে যাবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে, ফলে গোয়ার দুভাবে যাওয়ারই সম্ভাবনাটা রয়েছে। আর আগামীকালের ম্যাচ নিয়ে লাস্ট একটা কথা বলেই শেষ করব, সেটা হচ্ছে আশা করা যায় মোহনবাগান প্লেয়াররা তাদের আগের ম্যাচের মতো 100% দিয়েই খেলবে, এবং 100% দিয়ে খেললে তারা একটা বিশাল লড়াই দিতে পারবে। ব্যাস তাহলেই হবে, আর বিশেষ কিছু আমাদের দরকার নেই। তাদের ফাইটটা দেখতে চাই, তাদের লড়াইটা দেখতে চাই। এবার আসি ট্রান্সফার মার্কেট কি বলছে। আগে বলি ট্রান্সফার মার্কেট বলতে আমি বলতে চাইছি ট্রান্সফার মার্কেট বলে একটা ওয়েবসাইট আছে। তারা যে প্রচণ্ড রিলায়েবল এটা বলা চলে না, আবার রিলায়েবল নয় এটাও বলা চলে না। যেমন জেসন কামিন্স আসার ব্যাপারে তারা কিন্তু বেশ কিছুদিন আগে থেকেই জানিয়ে দিয়েছিল যে জেসন কামিন্স আসছে। জেমি ম্যাকলারেনের ক্ষেত্রেও তারা জানিয়ে দিয়েছিল যে জেমি ম্যাকলারেন আসতে চলেছে। আবার হুগো বুমোসকে সিজনের আগে থেকেই দেখাচ্ছিল যে সে উড়িষ্যা এফসিতে যাবে, কিন্তু আলটিমেটলি দেখা যায় যে হুগো বুমোস সেই সিজনে নয়, পরের সিজনে উড়িষ্যা এফসিতে গেছে। তো ফলে ভুল ঠিক মিলিয়েই ওয়েবসাইটে কিছু খবর আসে বা রিউমার হিসেবে তারা এই খবরগুলো দেয়। এখন আমি এটা জানি না যে আমাদের এই ট্রান্সফার মার্কেটে ইউটিউবে যে সমস্ত নামগুলো উঠছে সেইটা দেখে ওরা দিচ্ছে,
নাকি ওদের দেখে ইউটিউব মার্কেটে এই নামগুলো উঠছে এ বিষয়ে আমার কিন্তু ধারণা নেই যে কারা আগে খবরটা আনছে। তো ট্রান্সফার মার্কেট কি বলছে, মোহনবাগানের কোন কোন প্লেয়ারকে নিয়ে তারা কে কোথায় যেতে পারে বা কে কে আসতে পারে সেগুলো আপনাদের সঙ্গে আলোচনা করে নেব। প্রথমেই অমনদীপ সিং এর কথা বলি। অমনদীপ সিং এর খবরটা গতকালই বেরিয়েছিল যে অমনদীপ সিং কিন্তু বিদেশ থেকে একটা অফার পেয়েছে উরুগুয়ের 3rd ডিভিশন সিএসডি কুপার বলে একটা টিম থেকে। বিশাল বড় কোনো টিম নয় বা বিশাল বড় লেভেলের কোনো টুর্নামেন্ট নয়, অবশ্যই ভারতের থেকে অনেক উন্নত দেশ। উরুগুয়ে ওয়ার্ল্ড কাপ খেলে এবং সেখানকার দেশের 3rd ডিভিশন যে টুর্নামেন্ট হয় সেটাও ভারতের থেকে উন্নতই ধরে নেওয়া যেতে পারে। বিষয়টা উন্নত অনুন্নতর থেকেও বিদেশে গিয়ে খেললে, একটা বড় দেশে গিয়ে যারা ফুটবলে একটা ভালো জায়গা হোল্ড করে সেখানে গিয়ে খেললে অবশ্যই অভিজ্ঞতা বাড়বে। এরকম যদি অফার থাকে তাহলে আমার মনে হয় সেই অফারটা অ্যাকসেপ্ট করা উচিত এবং মোহনবাগানেরও উচিত তাকে উৎসাহিত করা। সে যেন 1 বছর হোক 2 বছর হোক সেখানে খেলে কিছু অভিজ্ঞতা সঞ্চয় করে আনে। সেটা আমাদের ভারতীয় ফুটবল বলুন, আর আসার পর যদি সে মোহনবাগানে খেলে তাহলে মোহনবাগানের ক্ষেত্রেও সেটা ভীষণ লাভদায়ক হতে চলেছে। এছাড়া যে নামটা আপনারা মার্কেটে বারবার শুনতে পাচ্ছিলেন, আর্জেন্টিনান ডিফেন্ডার কেভিন সিভিলি, 26 বছর বয়সী প্লেয়ার, তার মোহনবাগানে আসার একটা সম্ভাবনা নিয়ে বিভিন্ন ইউটিউব চ্যানেলে আলোচনা হচ্ছিল। তার নামটাও এখানে দেখা যাচ্ছে, খুবই কম সম্ভাবনা দেখা যাচ্ছে, কিন্তু তারা দেখাচ্ছে মোহনবাগানের সঙ্গে এই প্লেয়ারটার একটা লিঙ্ক রয়েছে। নেক্সট ওরা দেখাচ্ছে গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে। গ্রেগ স্টুয়ার্টের চেন্নাই এফসিতে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আমি জানি না মানে কোথা থেকে খবরটা এসছে বা কী এসছে, তাদের কাছে কি সোর্স আছে সেসব বলতে পারবো না। তারা যে খবরগুলো দিচ্ছে সেইটুকু আপনাদের কাছে তুলে ধরছি। ওরা বলছে গ্রেগ স্টুয়ার্টের একটা চেন্নাই এফসিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কার্টিস গুডের কথাটাও আপনাদের আমি বলেছিলাম যে কার্টিস গুডকেও এরা দেখাচ্ছে একটা খুব সামান্য সম্ভাবনা রয়েছে মোহনবাগানে আসার। আবার টম অ্যালড্রেডকে নিয়ে এরা আবার এটা বলছে যে টম অ্যালড্রেড নাকি বেঙ্গালুরু এফসিতে যাচ্ছে, সেখানে নাকি যাওয়ার একটা ভালো রকম সম্ভাবনা রয়েছে। ব্রায়ান কার্লটাকেরটাও এরা এখানে দেখাচ্ছে এবং এটা খুব হাই সম্ভাবনা এরা লিখছে যে খুব বেশি চান্স আছে যে ব্রায়ান কার্লটাক মোহনবাগানে আসতে পারে। একইভাবে ভারতীয় প্লেয়ার ব্রাইসানকেও দেখাচ্ছে যে মোহনবাগানে আসার একটা খুব সামান্য সম্ভাবনা রয়েছে, কিন্তু আমি যতদূর খবর পাচ্ছিলাম যে ব্রাইসান হয়তো গোয়া নাও ছাড়তে পারে। এর সঙ্গে একটা নতুন নাম পেলাম, জোনাথান ভিয়েরা, স্পেনের প্লেয়ার, অ্যাটাকিং মিডফিল্ডার, 35 বছর বয়স। এর নাকি মোহনবাগানে আসার একটা সম্ভাবনা রয়েছে। কম বেশি যাই থাকুক, কমই দেখাচ্ছে, কিন্তু এরা বলছে একটা সম্ভাবনা রয়েছে বা একটা লিঙ্ক রয়েছে। আবার কনর শিল্ডকেও এরা দেখাচ্ছে মোহনবাগানে আসতে পারে, সম্ভাবনা আছে, মানে খুব বেশি নয় তবে সম্ভাবনা আছে। কিন্তু আমি যতদূর খবর পাচ্ছি যে কনর শিল্ডের সঙ্গে ইস্ট বেঙ্গলের কিছু একটা লিঙ্ক আপ হচ্ছে। আবার এদের এখানেই দেখা যাচ্ছে যে দীপক টাংরির নাকি আবার কেরালা ব্লাস্টারে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। খুবই কম দেখাচ্ছে চলে যাওয়ার, মানে হওয়ার ডিলটা হওয়ার সম্ভাবনাটা, কিন্তু আমার মনে হয় না যে দীপক টাংরিকে নিয়ে এরকম কোনো ভাবনা চিন্তা মোহনবাগানের রয়েছে। আবার ওদের লিস্টে জ্যাকসন ইরভিনও রয়েছে, তারও দেখাচ্ছে মোহনবাগানে আসার একটা সম্ভাবনা রয়েছে, কমই রয়েছে দেখাচ্ছে, কিন্তু আছে দেখাচ্ছে। আবার ভারতীয় প্লেয়ার পার্থিব গগৈকে নিয়েও এরা দেখাচ্ছে যে পার্থিব গগৈয়েরও মোহনবাগানে আসার একটা সম্ভাবনা রয়েছে। এই খবরগুলো কিন্তু আমরা ইউটিউবে বিভিন্ন চ্যানেলে বারবার পাচ্ছি যে কেউ এটা বলছে কেউ ওটা বলছে, তো এখানে দেখছি লিস্টেড করে দিয়েছে। এখন ওই যে বললাম যে এদের দেখে ওরা বলছে না ওদের শুনে এরা তৈরি করছে, আমি বলতে পারবো না। আর লাস্ট দেখাচ্ছে নাওরেম রোশন সিং, তার মোহনবাগানে আসার সম্ভাবনা বিশাল দেখাচ্ছে এবং প্রায় মানে ডিল ডান হয়ে গেছে এরকমই সম্ভাবনা দেখাচ্ছে। তো এটাই মোটামুটি ছিল, এই কটাই ছিল, এই কটা নামই দেখতে পেলাম, আর কোনো নাম দেখতে পাইনি। এখন আবার বলছি সত্যি মিথ্যে জানি না, ওয়েবসাইটটা আমি চালাই না, আমার করা খবর নয়, এই ওয়েবসাইটে এইগুলো দিয়েছে সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি যত নাম যেখানে যা বেরিয়েছে সব কিছুই এর মধ্যেই রয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে এরা যখনই কোনো একটা প্লেয়ার কনফার্ম হয়ে যায় বা কনফার্মেশনের দিকে এগোয় তখন বাকি প্লেয়ারদের পার্সেন্টেজটা দেখবেন আস্তে আস্তে কমে যায়, এদের আসার সম্ভাবনা খুবই কম নেই বললেই চলে, তারপর দিয়ে দেয় ডিল ডান, অন্য কারুর সঙ্গে হয়ে গেছে বা কিছু। তবে এইটুকু বলতে পারি, এরা যে নিউজগুলো দিল, এই যে এতগুলো খবর আপনাদের বললাম এই প্লেয়ার আসবে এই প্লেয়ার যাবে এই ব্যাপার, তার মধ্যে কিন্তু বেশ কিছু হতে পারে এবং সেটা হয়েছে গত কয়েক বছরে কিন্তু দেখা গেছে। এবং সবটা হওয়া পসিবল নয়, মোহনবাগান এতগুলো প্লেয়ার নিশ্চয়ই নিয়ে আসবে না, বুঝতেই পারছেন আপনারাও। তো এদের দিকেও নজর রাখতে হবে, আরও কোনো নতুন নাম এখানে ইনক্লুড হয় কিনা, কোনো নাম ক্যান্সেল আউট হয়ে যায় কিনা, এটা চলতে থাকবে। এই মে মাসটা পুরোটা চলবে, জুন মাসটা পুরোটা চলবে, জুলাই মাস থেকে কিছুটা হলেও আপনি এটা একটা সেটেলড জায়গায় দেখতে পাবেন। আস্তে আস্তে কয়েকটা নাম ক্যান্সেল হবে, কয়েকটা আরও বেশি পার্সেন্টেজ হয়ে যাবে মোহনবাগানে আসার দিকে। তো এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।